ঠিক আছে, আশা করছি সমস্ত ছাত্রছাত্রীরা ভালোই আছো। আজকে আমি যে টপিকটা পড়াতে চলেছি সেটার নাম হচ্ছে তড়িৎ বলরেখা। তো তড়িৎ বলরেখা কি, এটা বলতে গিয়ে আমাদেরকে বলতে হবে যে তড়িৎ বলরেখা হলো এমন একটি কাল্পনিক রেখা যে রেখার কোনো বিন্দুতে স্পর্শক টানলে তা তড়িৎ ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, অথবা একটি ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে উহা যে পথে গমন করে তাকে তড়িৎ বলরেখা বলে। এটা হচ্ছে তড়িৎ বলরেখার সংজ্ঞা। ব্যাপারটা কি না, আমাদেরকে দেখতে হবে যে তড়িৎ বলরেখা সঙ্গে আমাদেরকে জানতে হবে যে তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা কোন দিকে কাজ করে। তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা সর্বদা প্লাস থেকে মাইনাসের দিকে কাজ করে। মনে রাখতে হবে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ প্লাস টু মাইনাস। তড়িৎ ক্ষেত্রের অভিমুখ পজিটিভ টু নেগেটিভ, অর্থাৎ চিত্রের সাহায্যে দেখালে এটি হচ্ছে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ, অর্থাৎ প্লাস থেকে মাইনাস। তো এই রকম তড়িৎ ক্ষেত্রে যদি আমরা কোনো আধানকে, কোন আধান না, মনে রাখতে হবে ধনাত্মক আধান, ধনাত্মক আধানকে যদি আমরা স্থাপন করি তাহলে দেখতেই পাচ্ছ এই প্লাসকে বিকর্ষণ করবে, এই মাইনাস এই প্লাসকে আকর্ষণ করবে। ফলে কি হবে, এই প্লাস কিউ আধান ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকবে। এই প্লাস কিউ আধান যে পথ বরাবর গমন করবে তাকেই বলা হচ্ছে তড়িৎ বলরেখা। ভালো করে দেখো, এ সোজা যেতে পারে বা এরকম বক্র পথেও প্লাস থেকে মাইনাসের দিকে যেতে পারে। এখন প্রশ্ন হলো, তাহলে একটি ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করেছি, উহা যে পথে যাচ্ছে সেটাকেই বলা হচ্ছে তড়িৎ বলরেখা। তাহলে এটা হলো তড়িৎ বলরেখা, এটা হলো তড়িৎ বলরেখা। যদি উপরের সংজ্ঞাটাকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করি, কি বলেছি, তড়িৎ বলরেখা হলো এমন একটি কাল্পনিক রেখা যে রেখার কোনো বিন্দুতে যদি স্পর্শক টানি তাহলে সেই স্পর্শক কি নির্দেশ করবে, তড়িৎ ক্ষেত্র নির্দেশ করবে। ভালো করে দেখো, এটা যদি সরল রেখা হয় তাহলে সরল রেখার স্পর্শক ওই সরল রেখার উপরই অবস্থান করবে। আবার যদি বক্ররেখা হয়, বক্ররেখার স্পর্শক কি হবে, ধরো এই বিন্দু, এই বিন্দুতে স্পর্শক হবে এই বরাবর, এখানে বি বিন্দু যদি নিই তার স্পর্শক হবে এই বরাবর, সি বিন্দু যদি নিই তার স্পর্শক হবে এই বরাবর। দেখো তাহলে এইগুলো কি নির্দেশ করবে, এই স্পর্শকগুলো কি নির্দেশ করবে, তড়িৎ ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি তড়িৎ ক্ষেত্রের অভিমুখ প্লাস থেকে মাইনাস। এবারে আমরা দেখব যে তড়িৎ বলরেখার কিছু বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্য বলতে গেলে প্রথমে আমাকে জানতে হবে যে যদি কোনো বিচ্ছিন্ন ধনাত্মক আধানকে আমরা রাখি, বিচ্ছিন্ন ধনাত্মক আধানকে যদি আমরা রাখি, ধরো প্লাস কিউ, এটা কি বিচ্ছিন্ন ধনাত্মক আধান, বিচ্ছিন্ন ধনাত্মক পজিটিভ আধান যদি রাখি তাহলে এখান থেকে তড়িৎ বলরেখাগুলি নির্গত হয়ে অসীমের দিকে চলে যাবে। কোথায় যাবে, অসীমের দিকে যাবে। আর যদি বিচ্ছিন্ন ঋণাত্মক আধান রাখি, বিচ্ছিন্ন ঋণাত্মক আধান, তাহলে এর ক্ষেত্রে কি ঘটবে না, এর ক্ষেত্রে হবে অসীম থেকে বলরেখাগুলি ওই ঋণাত্মক আধানে এসে পৌঁছবে। কোথা থেকে, অসীম থেকে। তাহলে বিচ্ছিন্ন ধনাত্মক আধান থেকে বলরেখাগুলি নির্গত হয়ে অসীমের দিকে যায়, আর বিচ্ছিন্ন ঋণাত্মক আধানের ক্ষেত্রে বলরেখাগুলি অসীম থেকে ঋণাত্মক আধানে এসে শেষ হয়। যদি আমরা একটা ধনাত্মক এবং একটা
ঋণাত্মক আধানকে পাশাপাশি রাখি তাহলে বলরেখাগুলো ধনাত্মক আধান থেকে নির্গত হয়ে ঋণাত্মক আধানে গিয়ে শেষ হবে। দেখো পরিষ্কার দেখতে পাচ্ছ, ধনাত্মক আধানে গিয়ে কোথায় শেষ হচ্ছে? ঋণাত্মক আধানে গিয়ে শেষ হচ্ছে। এবারে দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে দুটি বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না। দুটি বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না, পরস্পরকে ছেদ করবে না। ধরো এই একটা বলরেখা, আর এই একটা বলরেখা, ধরলাম ছেদ করে গিয়েছে। কি বিন্দুতে ছেদ করেছে? সি বিন্দুতে ছেদ করেছে দুটো বলরেখা। এটা হচ্ছে 1 নম্বর বলরেখা, এটা হচ্ছে 2 নম্বর বলরেখা। এবারে যদি আমি বলি যে সি বিন্দুতে আমি তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কি নির্দেশ করব, তাহলে আমাকে সি বিন্দুতে 1 নম্বর সরলরেখার উপর স্পর্শক টানতে হবে। এটাই তো আমরা বলরেখার সংজ্ঞায় দেখেছি যে যে স্পর্শকটা বলরেখার উপর টানবো সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে। তাহলে দেখো এটা তড়িৎ ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করছে। এবারে যদি আমরা বলি যে সি বিন্দুতে 2 নম্বর রেখার উপর আমরা তড়িৎ ক্ষেত্রকে দেখাবো, তাহলে আমাকে এইভাবে এর উপর স্পর্শক টানতে হবে। এক্ষেত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একই বিন্দুতে, দেখো সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দুটি অভিমুখ পাওয়া যাচ্ছে, এইদিকে একটা, এইদিকে একটা, যেটা অসম্ভব। কেন? আমরা জানি যে তড়িৎ ক্ষেত্র একটা ভেক্টর রাশি, তার একটা নির্দিষ্ট অভিমুখ থাকা উচিত, কিন্তু এখানে দেখো দুটো দিকে দুটো অভিমুখ। সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে দুটি বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করে না। আমি যেটা এখানে ছেদ করেছি বলপূর্বক ছেদ করেছি, কিন্তু এটা সম্ভব নয়। এবার 3 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে বলরেখাগুলি পরস্পরকে বিকর্ষণ করে, পরস্পরকে বিকর্ষণ করে। ওই যেটা বিকর্ষণ করে বলেই তারা পরস্পরকে ছেদ করে না, বোঝা গেল? 4 নম্বর, বলরেখাগুলি দৈর্ঘ্য বরাবর সংকুচিত হয়, দৈর্ঘ্য বরাবর সংকুচিত হয়। অর্থাৎ এটা যদি একটা বলরেখা হয়, তাহলে বলরেখার উৎপত্তি প্লাস, শেষ হচ্ছে কোথায়? মাইনাসে। দৈর্ঘ্য বরাবর সংকুচিত হওয়ার অর্থ হচ্ছে এই প্লাস এই মাইনাস পরস্পরকে টানছে, আকর্ষণ করছে, বোঝা গেল? এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হলো কি? তড়িৎ দ্বিমেরু। কি? তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু কি? তড়িৎ দ্বিমেরু দুটি সমপরিমাণ কিন্তু বিপরীত ধর্মী আধান ক্ষুদ্র দূরত্বে থেকে যে সংস্থা গঠন করে তাকে তড়িৎ দ্বিমেরু বলে। সমপরিমাণ কিন্তু বিপরীত ধর্মী, কিন্তু বিপরীত ধর্মী দুটি আধান ক্ষুদ্র দূরত্বে থেকে যে সংস্থা গঠন করে, সংস্থা গঠন করে তাকে বলা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। দেখো একটা প্লাস কিউ আধান নিলাম, একটা মাইনাস কিউ আধান নিলাম, তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছ
যে দুটো আধানের মান কিন্তু একই, কিউ কিউ, কিন্তু তারা বিপরীতধর্মী, একটা প্লাস একটা মাইনাস। এরা কি হয়েছে না ক্ষুদ্র দূরত্বে অবস্থান করছে। এখানে ধরলাম 2Lটা হচ্ছে ক্ষুদ্র দূরত্ব। এই যে সংস্থাটা গঠিত হয়েছে এই সংস্থাকে বলা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। এরপরে আমরা বলবো তড়িৎ দ্বিমেরু ভ্রামক। দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক একটি ভেক্টর রাশি। এটা কি? একটা ভেক্টর রাশি। এক্ষেত্রে বলা হয়েছে যে এই যে সমপরিমাণ দুটো আধান নেওয়া হয়েছে ক্ষুদ্র দূরত্বের, যে কোনো একটা আধান এবং তাদের যে মধ্যবর্তী ক্ষুদ্র দূরত্বের যে গুণফল, এটাকে যে ভেক্টর রাশির সাহায্যে আমরা প্রকাশ করব সেটাকেই বলবো আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তাহলে দেখতে পাচ্ছ এই দুটো আধানের যে কোনো একটার মান এবং এই দুই আধানের মধ্যবর্তী দূরত্বের গুণফল যে ভেক্টর রাশির সাহায্যে প্রকাশিত হয়েছে সেটাকে বলবো আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সাহায্যে আমরা তড়িৎ দ্বিমেরু শক্তিকে প্রকাশ করি। তড়িৎ দ্বিমেরু ভ্রামক আসলে তড়িৎ দ্বিমেরুর শক্তিকে প্রকাশ করে, শক্তিকে প্রকাশ করে। এখন এই দ্বিমেরু ভ্রামকের যদি একক আমরা জানতে চাই তাহলে সিজিএস পদ্ধতিতে আমি যদি ধরি কিউর একক কি, কিউর একক স্ট্যাট কুলম্ব আর দৈর্ঘ্যের একক কি সেন্টিমিটার, তাহলে স্ট্যাট কুলম্ব ইনটু সেন্টিমিটার হলো তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সিজিএস একক। এসআই একক কি হবে? কুলম্ব ইনটু মিটার হলো। এবারে আমাদেরকে দেখতে হবে যে এই দ্বিমেরু অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্রের রাশিমালা বের করাবো। দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুতে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা বের করা। তড়িৎ ক্ষেত্রের রাশিমালা দেখো আমি প্রথমে এঁকে নিই। এটা একটা তড়িৎ দ্বিমেরু, অর্থাৎ এক্ষেত্রে এদের মধ্যবর্তী দূরত্ব আমরা সবসময় 2L ধরবো। 2L যদি হয় তাহলে মিডিল পয়েন্ট যদি ও ধরি তাহলে প্লাস কিউ থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে L আর মাইনাস কিউ থেকে মধ্যবিন্দুর যে দূরত্ব সেটা হবে L। এই দ্বিমেরু অক্ষের উপর অবস্থিত কোন বিন্দু, ধরলাম এই বিন্দুটা হচ্ছে এস বিন্দু। এই এস বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্রের রাশিমালা বের করব। তো এখানে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা বের করাতে গেলে আমাকে একক ধনাত্মক আধান অবশ্যই রাখতে হবে। দেখো এই প্লাস কিউ এই প্লাস 1 কে বিকর্ষণ করবে যে বলের দ্বারা, সেটাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে প্লাস কিউ আধানের জন্য এস বিন্দুতে রাখা
+1 আধান যে বল অনুভব করবে সেটাকেই আমরা কি বলছি? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞায় কি বলা ছিল? যে একটা আধানের মান যদি +1 হয়ে যায় তাহলে সেই বলটার নতুন নাম হলো কি? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আমি এটাকে ধরলাম E1 এবং এই মানটাকে যদি আমি সিজিএস এককে লিখি তাহলে q × 1 বাই তাদের মধ্যবর্তী দূরত্ব। আমি ধরলাম এই ও থেকে এস এর দূরত্ব হচ্ছে r, তাহলে এটা কি হবে? দেখো l প্লাস r তার হোল স্কয়ার। দেখো এই +q এবং +1 এর মধ্যবর্তী দূরত্ব কত হবে? এইটুকু r এইটুকু l, তাহলে l প্লাস r এর হোল স্কয়ার। সিজিএস এককে হলো বলে এবং বায়ু মাধ্যমে হলো বলে বাম পাশে কোনো কিছু এলো না। যদি এসআই পদ্ধতিতে হতো তাহলে এবং বায়ু মাধ্যম হতো তাহলে এস তো কত? 1/4πε0। আর -q আধানের জন্য এস বিন্দুতে +1 আধান যে বল অনুভব করবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা কত হবে? E2। এটা হবে মানটা লিখছি q × 1 বাই তাহলে -q এখানে আছে, এখান থেকে এইটা দূরত্ব, তাহলে এটা r এইটুকু l, তাহলে এটা হবে r - l এর হোল স্কয়ার। এটা তো হলো মান দুই ক্ষেত্রে। অভিমুখ কোন দিকে হবে? এই +q +1 কে কি করবে? বিকর্ষণ করবে, তাহলে অভিমুখ হবে টুয়ার্ডস OS। আর এইটার ক্ষেত্রে দেখো -q +1 কে আকর্ষণ করবে, এই ক্ষেত্রে অভিমুখটা হবে টুয়ার্ডস SO। এখন যদি আমি বলি যে যে কাছে আছে +1 এর তার প্রভাব সবথেকে বেশি হয়, যে দূরে থাকবে তার প্রভাব সবথেকে কম হয়, তার মানে এক্ষেত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে E2টা বেশি হবে কার তুলনায়? E1 এর তুলনায়। E1 এর অভিমুখ O থেকে S এর দিকে, E2 এর অভিমুখ S থেকে O এর দিকে, তাহলে S বিন্দুতে লব্ধ প্রাবল্য হবে E সমান বড়টা থেকে ছোটটা বিয়োগ E2 - E1। এখন পরিষ্কার দেখো E2 এর জায়গায় আমি কত বসাবো? q বাই r - l এর হোল স্কয়ার। E1 এর জায়গায় বসাবো q বাই r প্লাস l এর হোল স্কয়ার। এই দুটোকে যদি আমি সমাধান করে নিই পরিষ্কার আমরা দেখতে পাবো যে এটা হবে q × 4rl divided by r স্কয়ার মাইনাস l স্কয়ার তার হোল স্কয়ার। সমাধান করবে বাড়িতে বসে বসে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? এটাকে যদি আমি সুন্দর করে ধরি যে q × 2l বাই r স্কয়ার মাইনাস l স্কয়ার এর হোল স্কয়ার। এবার q × 2l মানে কি? p। যদি pe হয় q × 2l ভেক্টর, তাহলে মানের দিক দিয়ে pe হবে শুধু q × 2l, তাহলে এটা থেকে আমি লিখতে পারি 2r pe বাই r স্কয়ার মাইনাস l স্কয়ার এর হোল স্কয়ার। এখন যদি আমরা দেখি যে যদি r এর মানটা ভেরি ভেরি গ্রেটার l হয় তাহলে আমরা l স্কয়ার কে নগণ্য ধরব, তখন হবে e সমান 2r pe। এটা নগণ্য কার সাপেক্ষে? এইটার সাপেক্ষে।
তাহলে এটা 0 হয়ে যাবে এই টার্মটা l স্কয়ার টার্মটা, তাহলে এটা হবে r স্কয়ার এর হোল স্কয়ার, তাহলে 2r pe বাই r টু দি পাওয়ার 4, তাহলে 2pe বাই r কিউব, তাহলে কি দাঁড়ালো কত 2pe বাই r কিউব। এটা কোন পদ্ধতিতে? সিজিএস পদ্ধতি। যদি আমরা এসআই পদ্ধতিতে হিসাবটা করতাম তাহলে কি আসতো e সমান 1 বাই 4 পাই এপসাইলন নট 2pe বাই r কিউব। এটা কোন পদ্ধতিতে? এসআই পদ্ধতিতে। থ্যাংক ইউ।